পার্টিসিপেট করতে পারেন। চেয়ারে বসা এই তরুণরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তবে রাজনীতি নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও একটা জায়গায় দারুণ মিল। সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক এরা তো একটা ফ্রড হিসেবে এখানে কাজ করতেছে, তো এদেরকে এখান থেকে সরানোর জন্য বা এই ধরনের যত প্রতিষ্ঠান আছে এদেরকে এখান থেকে সরানোর জন্য আন্দোলন নিহত করছে। মূলত এজন্যই তারা বিবেকের তাড়নায় মনের তাগিদে এক হয়েছেন। এজন্যই তারা রাজনীতির বাইরে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্মের নাম রাইডার্স ক্লাব অফ ব্রাহ্মণবাড়িয়া, যা সংক্ষেপে আরসিবি নামে পরিচিত। মূল অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে কোনো ধরনের দুর্নীতি, স্ক্যাম, ফ্রড এই ধরনের ব্যাপারগুলো প্রোটেস্ট করা আর কি। সহজ কথায় ব্রাহ্মণবাড়িয়ার এই তরুণরা আমাদেরকে একটা অবৈধ ব্যাংকের সন্ধান দিয়েছেন, পথও দেখিয়েছেন। এই তরুণদের দেখানো পথ ধরেই আমরা এগুতে চাই, অনুসন্ধানটা এগিয়ে নিতে চাই। সাথে এটাও বলে রাখতে চাই, এই ব্যাংকের অবৈধ কার্যক্রম নিয়ে স্থানীয় জেলা প্রশাসককে কোন কৌশলে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন আর কাদের ম্যানেজ করে চলছে এই ব্যাংকের কার্যক্রম। একজন গ্রাহক সেজে হাজির হলাম সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংকের গোকর্ণঘাট শাখায়। একজন কর্মকর্তা আমাদের ব্যাংকের সুযোগ সুবিধা তুলে ধরলেন। 500 টাকার বিনিময়ে তিনি আমাদের একটা অ্যাকাউন্টও করে দিলেন। নিবন্ধন লাগবে আর পাশাপাশি লাগবে সবশেষে ব্যাংক সম্পর্কে একটা ধারণাও দিলেন এই কর্মকর্তা। এই টাকাটা 5 বছরের আগে যা উত্তোলন করে তাহলে আমরা এই শাখা থেকে বেরিয়ে এবার আমরা সিটিজেন ব্যাংকের অন্য আরেকটি শাখায় যেতে চাই। বড়াইল এলাকার এই ভবনের দ্বিতীয় তলায় সিটিজেন ব্যাংকের একটি সাইনবোর্ডে চোখ পড়ল। পরিচয় গোপন রেখে আমরা অফিসে ঢুকে পড়লাম। আমাদের ব্যাংকিং পদ্ধতি যেগুলি আছে, অ্যাকাউন্ট, ডিপিএস, এফডিআর, তারপর 3 নম্বরের টাকা, এখানে এই সুবিধাগুলি এখানে দেওয়া হয়। তার মানে এই শাখায় ব্যাংকিং কার্যক্রমের সবকিছুই করা যায়, আর টাকা রাখলে দ্বিগুণ লাভের কথাও জানালেন এই কর্মকর্তা। 2 লক্ষ টাকা 5 বছর পরে আপনি খাইতে পারবেন, এর ভিতরে তুলতে পারবেন। গোকর্ণঘাট শাখার 2 কর্মী গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করতে নরসিংসার গ্রামের মেঠো পথ ধরেছেন। আমরাও তাদের পিছু নিলাম। বেশ কিছু দূর যাওয়ার পর একটি বাড়িতে ঢুকে পড়লেন ব্যাংকের 2 কর্মী। আমরা তাদের পিছু ছাড়ছি না। কিছুক্ষণের ভেতরে বেশ কিছু গ্রাহক হাজির হয়ে গেলেন। পুরুষ কাউকে না দেখে বুঝতে পারলাম এই ব্যাংকের বেশিরভাগই নারী গ্রাহক। ক্রেডিট অফিসার রুবেল মিয়ার সাথে কথা হলো টিম 360 ডিগ্রি। সঞ্চয় জমা রাখতেছে, আমাদের মার্কেটে ঋণ চালাইতেছে, ডিপিএস করা হইতেছে, এফডিআর করা হইতেছে, ব্যাংকের যতগুলো কার্যক্রম চলতেছে, দেখা যাচ্ছে আমাদের এখানে কারেন্ট বিল টোনো হইতেছে। ব্যাংকের সুযোগ সুবিধার বর্ণনাও দিলেন তিনি। গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক যেরকম ভাবে কাজকর্ম করতেছে মাঠের মধ্যে, এরকম ভাবে আমাদের কাজকর্ম করতেছে। এই 2 কর্মী এবার অন্য জায়গায় যাবেন। কিছু দূর যাবার পর আরেকটি বাড়িতে হাজির হলেন এই 2 কর্মী। এরিয়া ম্যানেজার জামাল হোসেন সিটিজেন ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জানালেন। প্রথম ধাপে কার্যক্রম হলো ঋণ প্রকল্প, দ্বিতীয় কালেকশন হলো যে মিনি ব্যাংকিং, তৃতীয় কালেকশন হলো দেখা যাচ্ছে সেভিং, ডিপিএস, ফিক্সড ডিপোজিট, এমটিআর। এই ব্যাংক কখনো কোথাও হতে পারে না এমন ধারণাও দিলেন তিনি। বেশি কোনো রেকর্ড নাই যে ব্যাংকে মানে গ্রাহকের টাকা নিয়ে রাত্রে অন্ধকারে কোথাও চলে গেছে, সে বিশ্বাস করে রেখে আমরা কাজ করি ফিল্টার। তারাও তো অনুমোদিত, তো অনুমোদন ছাড়া কি আর আমরা কাজ করতেছি দাদা? আমরা তো চাকরি করতেছি ব্যাংকে। এমন কথা না বললে গ্রামের সহজ সরল মানুষদের মনে আস্থা তৈরি হবে না। এই ব্যাংকটির পেছনে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা এবং এই ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে। এমন প্রচারণা চালিয়ে একের পর এক শাখা খোলা হচ্ছে। লেনদেনের পরিমাণও কিন্তু কম নয়।
তবে আশ্চর্য হলেও সত্য যে এই সিটিজেন ব্যাংকের বয়স 7 বছর হলেও আমরা এমন একজনকেও খুঁজে পাইনি যিনি এই ব্যাংক থেকে কোনো ঋণ পেয়েছেন। প্রতিষ্ঠানের নাম সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাকাল 14 জুলাই 2009। শাখা 3টি, এর একটি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট, অপর দুটি একই জেলার বড়াইল এবং গোসাইপুর। এর বাইরে ব্রাহ্মণবাড়িয়ায় আরো 3টি শাখা উদ্বোধনের অপেক্ষায় আছে। গ্রাহক সংখ্যা প্রায় 18,000। এর মধ্যে গোকর্ণঘাটে 3, বড়াইলে 10 এবং গোসাইপুরে সদস্য সংখ্যা 5,000। মাস শেষে সঞ্চয়ের পরিমাণ প্রায় 20 লাখ টাকা। এফডিআর, ডিপিএস, এমটিডি, ডিপোজিট, সঞ্চয় হিসেব, চলতি হিসেব সহ চলে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। গ্রাহকদের আস্থাভাজন করতে সারা দেশে তাদের 114টি শাখা রয়েছে এমনটা বলা হলেও বাস্তবে ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও কোনো এর শাখা নেই। আমাদের বাংলাদেশে প্রায় 114টা শাখা আছে। এই কর্মকর্তাকে মনে রাখতে একটু অনুরোধ করছি, যিনি নিজেকে দেলোয়ার হোসেন এবং ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিলেন। ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জানতে চাই তার কাছে। আমাদের এই প্রতিষ্ঠানে 11টা ঋণ প্রকল্প আছে। প্রথম প্রকল্প হচ্ছে মহিলাদের উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। যারা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের সদস্যর ঋণ নিয়ে যদি মারা যায় তাহলে আমাদের ওই ঋণটা মৌকুব করে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে বললেন তিনি। আছি, বসে থাকবো এবং গ্রাহকের যে সঞ্চয় আছে তারা নির্ভয়ে তারা পাবে। ব্যাংক থেকে নেমে কথা হলো দুজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে। আপনার এখানে একটা ব্যাংক হয়েছে, নতুন ব্যাংক হয়েছে, এই জায়গায় কোনো অ্যাকাউন্ট করেন না? কেন করলেন? শুরু ব্যাংক তো আমরা সাধারণ মানুষ যারা বুঝি সরকারি ব্যাংকে আমরা পছন্দ করি। এই ব্যবসায়ীরা যাই বলুন না কেন, সিটিজেন ব্যাংক ভবন লাগোয়া সোনালী ব্যাংকের এই সাইনবোর্ডে চোখ আটকে গেল। টিম 360 ডিগ্রি এবার এই শাখার ম্যানেজারের সাথে কথা বলতে চায়। আপনারা এটা করছেন না দেখেছি, প্লিজ আমি কিন্তু এই কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না। তবে তিনি আমাদেরকে সিটিজেন ব্যাংক সম্পর্কে একটা ধারণা দিলেন। তো আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের যে তফসিলি ব্যাংক আছে এটা লিস্টের মধ্যে এই ব্যাংকের কোনো নাম নাই। এক পর্যায়ে নিজের অসহায়ত্বের কথাও জানালেন তিনি। তো আমি দেখলাম এটা আসলে কি, এটা আসলে জেনুইন কোনো ব্যাংক কিনা বা ভুয়া কোনো প্রতিষ্ঠান কিনা সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাই বা লোকালি আমার একটা সমস্যা হবে। এবারের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে। দেখা হলো সেই যুবকের সাথে যিনি এই ব্যাংকের কার্যক্রম সম্পর্কে লিখিত অভিযোগ দিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে 3 তারিখ বাংলাদেশ ব্যাংকে একটা অভিযোগ জানাই। এটা হলো একটা সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক নামে একটা ব্যাংক আছে, যে ব্যাংকটা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। তো আমি ওদের অভিযোগটা জানাই যে ব্যাংকটা কোনো অনুমোদন আছে কিনা, এবং অনুমোদন যদি না থাকে তাহলে এই অবৈধ কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। অভিযোগের বিষয়ে কথা হলো জেলা প্রশাসকের সাথে। বাংলাদেশ ব্যাংক থেকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছিল। ইতিমধ্যে আমরা তাদের একটা অভিযোগপত্র পেয়েছি এবং সেটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা এটা দিয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবার যেতে চাই উপজেলা নির্বাহী কার্যালয়ে, কিন্তু এই কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বলে বিষয়টি কৌশলে চেপে যাওয়ার চেষ্টা করলেন। ক্যামেরাগুলো ধরে রাখবেন এবং আপনি কোনো ইয়ে করবেন না। আমি বলেছি যেটা, কারণ আমি এটা ইনফর্মডই ছিলাম না। যেহেতু আমি ইনফর্মড হয়েছি আমি এখনই কাজ শুরু করছি। ক্যামেরায় সরাসরি বক্তব্য না দিলেও অভিযোগ তদন্ত করার কথা স্বীকার করলেন উপজেলা নির্বাহী প্রশাসক। আপনাদের নিশ্চয় মনে আছে, দেলোয়ার হোসেন নামের একজনকে মনে রাখতে অনুরোধ করেছিলাম। এবার তার আসল পরিচয় জানতে হলে আমাদের ঢাকায় ফিরতে হবে। এবারের টিম 360 গন্তব্য কারওয়ান বাজারের রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কার্যালয়। ক্যামেরার সামনে কেউ কথা না বললেও নিবন্ধন নম্বরের সূত্র বলছে সিটিজেন ব্যাংকের মালিকানায় আছেন মাসুদ রানা ছাড়াও লাইলি এবং কিং জিএম নামের দুজন। ঠিকানা দেখানো হয়েছে মানিকগঞ্জ জেলার বালিরিটেক এলাকার পশ্চিম সানবান্ধা গ্রাম। টিম 360 ডিগ্রির এবারের যাত্রা সেখানেই। কালীগঙ্গা নদী পেরিয়েই পশ্চিম সানবান্ধা গ্রামে টিম 360 ডিগ্রি। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের এক কর্মচারীর সহযোগিতা নিলাম। ভোটার তালিকা ধরে মাসুদ রানাকে খুঁজেও পাওয়া গেল।
স্থানীয়দের সহযোগিতায় তার ছবিটিও মিলল। এবার এই মাসুদ রানার ছবির সাথে এই ছবিটি একটু মিলিয়ে দেখুন, হুবহু মিলে যাচ্ছে। তার মানে মাসুদ রানা পরিচয় গোপন করে ব্রাহ্মণবাড়িয়ায় দেলোয়ার হোসেন নামে ব্যাংক ম্যানেজার সেজে বসে আছেন। আসলে তিনি হচ্ছেন সিটিজেন ব্যাংকের মালিক। মাসুদ রানা দীর্ঘ 2 বছর আগে আমাদের এই এলাকা থেকে বালিরটেক থেকে অনেকেরই টাকা মারা গেছে। শুধু আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে উধাও হননি, মানিকগঞ্জে কয়েক হাজার গ্রাহকের জমা রাখা প্রায় 40 কোটি টাকা নিয়ে পালিয়েছেন এই মাসুদ রানা। ওর কাছে আমরা টাকা পয়সা রাখছিলাম কিছু লাভের আশায়, ও আশ্বাস দিয়ে আমাদেরকে টাকা পয়সা রাখছে, আবার মাঝে মাঝে কিছু টাকার লাভ টাভ দিছে, পরে আর টাকার আসল না দিয়ে এসে উধাও হয়ে গেছে। এবার মাসুদ রানার বাড়িতে টিম 360 ডিগ্রি পাওয়া গেল মাসুদ রানার মাকে। তারা কোথায় কেন বাড়ি ছেড়ে গেছে কেন? খবর পেয়ে এলাকার সাধারণ মানুষও হাজির হলেন। আমার পোলায় আর্মি কি বলে টাকা? 1,60,000 আমার কামাইতে কিছু নেই, আমি মাটি কিনে খাই। পয়সা পাতি নিয়ে তারা এই কিছুদিন এনজিও চালাইয়া বাস সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে চলে গেছে। গ্রামীণ শক্তি আর গ্রামীণ সংস্থা এই দুই নামে আরো দুটি ব্যাংক খুলে টাকা নিয়ে পালিয়ে গেছেন এই মাসুদ রানা। এই অভিযোগে তার বিরুদ্ধে 12টি মামলা করে বসে এলাকাবাসী। সেজন্যই মানিকগঞ্জ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ায় আস্তানা গেড়ে সন্ধানের সময় আমাদের কাছে খবর এলো দেলোয়ার হোসেন নামধারী মাসুদ রানার জালজালিয়াতির খবর ফাঁস হয়ে গেছে। আর এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় মানুষ। তারা বুঝে গেছেন তারা একজন প্রতারকের খপ্পরে পড়ে গেছেন। আর সেই খবর পেয়ে আমাদের আবারও ছুটতে হলো ব্রাহ্মণবাড়িয়ায়। রাতেই টিম 360 ডিগ্রি হাজির মাসুদ রানার ভাড়া বাড়িতে, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছেন তিনি। সে আমাকে বলছে আসার জন্য, এখন বলে রাত হয়ে গেছে। ক্ষুব্ধ জনতা এবার সিটিজেন ব্যাংকের এক কর্মচারীকে ধরে ফেলল। এবার তার দেয়া তথ্য অনুযায়ী মাসুদ রানার খোঁজে একটি বাড়ির দিকে ছুটল স্থানীয় জনতা, কিন্তু সেখান থেকেও পালিয়ে গেছেন মাসুদ রানা। তার আসল নাম কি জানেন? মাসুদ রানা। পরদিন টিম 360 ডিগ্রি সিটিজেন ব্যাংকের গোকর্ণ ঘাট কার্যালয়। সেখানেও বিক্ষুব্ধ জনতার ভিড়। বই করছে অত ওই যে টেহা দিব রুন দিব সময় গেছে শুনছি যে ম্যানেজার নাই, ম্যানেজার গেছে গা, মালিক বন্ধু গেছে গা, এরপরে আমরা টাকা নিতে আসছি। খবর পেয়ে পুলিশ সদস্যরাও হাজির হলেন। ক্রেডিট অফিসার রুবেলকে পাওয়া গেল, তবে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারলেন না। নিচে নামতেই পাওয়া গেল ভবন মালিককে। আধা ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছে, একটু রিং দিবেন, আসবে কি জানাতে। তবে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন বলছে এই ব্যাংক সম্পূর্ণ অবৈধ, আর সমবায় আইনে কোনোভাবেই এ জাতীয় প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে না। আমরা সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংকের কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাই, কিন্তু তারা কোনো বক্তব্য দিতে রাজি হলেন না। পরে কথা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সাথে। ব্যাংক নাম দিতে হলে আপনার প্রথমত ব্যাংকিং কোম্পানি আইনে নিবন্ধিত হতে হবে, তারপর বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া ব্যাংক কেউ ব্যবহার করতে পারবে না। ব্যাংক শব্দটি শুনলে মানুষের মনে এক ধরনের আস্থা আর বিশ্বাস তৈরি হয়। এই আস্থা আর বিশ্বাসকে পুঁজি করে স্বল্প আয়ের মানুষদেরকে সহজ শিকারে পরিণত করা হচ্ছে। বাংলাদেশের অনেক এলাকাতেই অতীতে এ ধরনের অসংখ্য উদাহরণ আছে, কিন্তু তারপরেও বর্তমানে এ ধরনের ঘটনা থামানো কি গেছে? আসলে এজন্য এক পক্ষকে দায়ী করে কোনো লাভ নেই। অতিরিক্ত মুনাফার লোভ, রাতারাতি সম্পদশালী বনে যাবার মানসিকতা এ ধরনের ঘটনা তৈরিতে উৎসাহ যোগাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন।